নমস্কার বন্ধুরা। সমস্ত চাকরিজীবীদের জন্য এপ্রিল মাসে একটি খুবই জরুরি কাজ। কারণ আপনারা জানেন ভারতবর্ষের যে আয়কর আইন অনুযায়ী প্রত্যেক এপ্রিল মাসে বিভিন্ন ধরনের নতুন নিয়ম শুরু হয় এবং সেই সঙ্গে চাকরিজীবীদের জন্য বা বেতনভোগীদের জন্য এপ্রিল মাসে কিছু কাজ থাকে, যে কাজগুলি তারা কোনো কারণে যদি ভুলে যায় সেক্ষেত্রে তার বেতন থেকে বেশি টাকা কাটা হতে পারে, তার বেতন কমে যেতে পারে এবং সেই সঙ্গে সেই টাকাটা ফেরত পেতেও কিন্তু তাকে 1 বছর অপেক্ষা করতে হবে। তো কী এমন কাজ যেটা না করলে আপনার বেতন কমে যেতে পারে, সেই বিষয়টি অবশ্যই আলোচনা করব। কারণ এপ্রিল মাসেই আপনাকে এই কাজটা করতে হবে বা আপনার চাকরিদাতাকে জানাতে হবে এবং সেই সঙ্গে এই মুহূর্তে নতুন নিয়মে বা পুরনো নিয়মের ট্যাক্স কত টাকার উপর কত কিছু হবে বা কত পার্সেন্টেজ হবে বা কোনটাতে কী বিশেষ সুবিধা পাওয়া যায় সেই বিষয়টি আলোচনা করব। আপনারা জানেন যে এপ্রিল মাস মানে ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম। তো বর্তমানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী দুটি রিজিম চালু আছে, একটা হচ্ছে ওল্ড রিজিম, একটা হচ্ছে নিউ রিজিম। তো এই ওল্ড রিজিম এবং নিউ রিজিম যেটা চালু আছে, তো সেটা যে কোনো চাকরিজীবী কিন্তু অপশান নিতে পারে, যে কোনো যেটা তার ইচ্ছে সেটা নিতে পারে, কিন্তু সেটা তাকে তার চাকরিদাতাকে বা তার সংস্থাকে বা যে অফিসে জানাতে হবে এই এপ্রিল মাসে। কারণ এই এপ্রিল মাসে একজন বেতনভোগী তার সংস্থাকে বা তার অফিসকে যদি জানায় যে কোন রিজিমে সে ট্যাক্সটা কাটাবে, তাহলে তার সেই সংস্থা বা সেই অফিস তার কিন্তু নতুন বা পুরনো রিজিম অনুযায়ী ট্যাক্স কাটা শুরু করবে। যদি না জানান, অর্থাৎ ভুলে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিজিমটা বা ট্যাক্সের যে নিয়মটা নতুন ট্যাক্স রিজিম করে দেওয়া হবে, কারণ এটা ডিফল্ট করা আছে এবং এই অনুযায়ী কিন্তু জিও দেওয়া আছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বা আয়কর দপ্তরের পক্ষ থেকে। তো সেই অনুযায়ী 2024-25 আর্থিক বছরে আপনি কোন রিজিমটা নেবেন, নতুন না পুরনো, সেটা আপনাকে এপ্রিল মাসেই বলে দিতে হবে আপনার নিয়োগকর্তাকে। এবং সেই সঙ্গে আপনি যদি পারেন তাহলে অবশ্যই আপনার ট্যাক্সের হিসেব করে তাদেরকে বলে দেবেন কত টাকা ট্যাক্স কাটাবেন। না হলে আপনি যদি না বলেন, তারা কিন্তু তাদের মতন করে নতুন ট্যাক্স রিজিম ডিফল্ট করে দেবে, অর্থাৎ ওটাই আপনার জন্য লাগু হবে। তাতে আপনার ইনকাম ট্যাক্স যদি বেশিও পড়ে সেক্ষেত্রে সেটা কিন্তু তারা বেতন থেকে কেটে নেবে, অর্থাৎ আপনার বেতন কমে যেতে পারে। শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে আইন অনুযায়ী নতুন কর ব্যবস্থা ডিফল্ট থাকছে এবং একজন বেতনভোগীকে তার নিয়োগকর্তাকে প্রথমেই জানিয়ে দিতে হবে যে সে কোন ট্যাক্স রিজিম নিতে চাইছে। তো 2023 এপ্রিল মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় আয়কর দপ্তর, সেখানে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে, দেখুন ডিফল্ট ট্যাক্স রিজিম হিসাবে থাকবে নতুন ট্যাক্স রিজিম এবং সেখানে যে কোনো ব্যক্তি অর্থাৎ চাকরিজীবী বা বেতনভোগী ব্যক্তি সে যে কোনো একটি রিজিম নিতে পারে এবং সে চাইলে সেটাকে আবার প্রত্যেক বছর চেঞ্জও করতে পারে। তবে হ্যাঁ, শর্ত আছে, তার কোনো ব্যবসা থেকে কোনো আয় থাকা যাবে না এবং তার সেই বেসিসের উপর বা তার সেই মতামতের উপর ভিত্তি করে তার চাকরিদাতা বা তার সংস্থা তার স্যালারি থেকে টিডিএস কাটা শুরু করবে। এবং সেই সঙ্গে যেটা বলা হয়েছে, এমপ্লয়ার অর্থাৎ আপনার সংস্থা বা আপনার যে চাকরিদাতা বা অফিস আপনার ইনকাম ট্যাক্সের টোটাল হিসেব করবে আপনাকে জানানোর পরে এবং সেক্ষেত্রে তারা সেই অনুযায়ী ট্যাক্স কাটানো শুরু করবে। শুধু তাই নয়, আরও যে বিষয়টা বলা হয়েছে, যদি কোনো এমপ্লয়ি তার ট্যাক্স রিজিম না জানায়, তো সেক্ষেত্রে তো নতুন রিজিম শুরু হয়ে যাচ্ছে, কিন্তু সে যদি নিজে জানিয়ে দিল যে আমি নতুন রিজিম নেব আর পুরনো রিজিম আমি পরে নিতে পারবো, এই যে বিষয়টি নিয়ে কিন্তু পরিষ্কারভাবে কিছু না বলা থাকলেও এখানে কিন্তু বলা থাকছে যে নতুন ট্যাক্স রিজিম ডিফল্ট হিসাবে থাকবে। তো আপনি যদি চান আইটিআর ফাইল করার সময় আপনি ওটা চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার সংস্থা সেটা নাও করতে পারে। সংস্থা আপনার জন্য ওই নিউ ট্যাক্স রিজিমটা অপশনাল হিসাবে রেখে দিতে পারে। এবং এখানে আরেকটা বিষয়, যদি আপনার হিসেব ভুলের জন্য বা আপনি যদি না বলে থাকেন, তো সেক্ষেত্রে তারা তাদের ট্যাক্স যে কাটিয়ে নেবে বা ট্যাক্স যে কাটাবে, যদি অতিরিক্ত ট্যাক্স কাটা হয়ে যায় সেক্ষেত্রে সেটা ফেরত পেতে হবে 1 বছর পরে আইটিআর ফাইল করার পরে রিফান্ড হিসাবে। এবং একজন ব্যক্তি যে কোনো একটা আর্থিক বছরে নতুন এবং পুরনো কর ব্যবস্থায় সুইচ করতে পারবে এবং তার জন্য কিন্তু যেটা আমরা প্রথমেই বললাম যে ব্যবসা থাকা যাবে না। আর যদি বছরের প্রথমে ধরুন জানিয়ে দিল যে আমি নতুন ট্যাক্স রিজিম নেব বা পুরনো ট্যাক্স রিজিম নেব, কিন্তু তারপরে মাঝখানে সে যদি তার এমপ্লয়ারকে জানাতে পারবে নাকি যে আমি ওটা থাকবো না, আমি নতুনটাই যাবো বা আমি পুরনো বলেছিলাম নতুনটাই যাব, তো এই বিষয় কিন্তু এই 2023 বিজ্ঞপ্তিতে কোনো কিছু বলা হয়নি। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়, সাধারণত বেশিরভাগ কোম্পানি তাদের বেতনভোগী যে কর্মচারী থাকে তাদের টিডিএসের
একটা পরিমাণ নির্দিষ্ট করে নেয় এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাটা শুরু করে। যদি কোনো কর্মচারী প্রথমে জানিয়ে দেয় যে আমি নতুন কি পুরনো নেব, তারপরে সাধারণত ওই সংস্থা সুযোগ দেয় না, আবার অনেক সংস্থা সুযোগ দেয়। কারণটা কি, তারা তাদের হিসেব বা তাদের কাজটাকে সহজ করার জন্য এই সুবিধাটা বন্ধ রেখেছে। এবং কর ব্যবস্থা নির্বাচন করার আগে সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন কর ব্যবস্থায় কত কী সুবিধা পাওয়া যায়। কারণ নতুন ট্যাক্স রিজিমে যদি আপনি বেছে নেন তাহলে পুরনো ট্যাক্স রিজিমে কিছু সুযোগ সুবিধা পাবেন না, আবার পুরনো ট্যাক্স রিজিম নিলে নতুন ট্যাক্স রিজিমে কিছু সুযোগ সুবিধা পাবেন না। নতুন কর ব্যবস্থায় যে নতুন সুবিধাগুলো থাকছে সেটা হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স লাগবে না, মৌলিক ছাড় সবার জন্য, 50,000 টাকা ডিডাকশান পাওয়া যাবে বেতন আয় থেকে, এবং 7 লক্ষ টাকার কম হলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবং এনপিএসের টিয়ার 1 অ্যাকাউন্টে যদি 80CCD2 ধারায় আপনার চাকরিদাতা বা নিয়োগকর্তা যদি কন্ট্রিবিউট করে টাকা জমা করে এনপিএস অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ওটাও সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড়ে। তো নতুন ট্যাক্স রিজিম অনুযায়ী দেখুন ছাড় বা ইনকাম ট্যাক্সের যে হিসাব বলেছে 3 লক্ষ টাকা পর্যন্ত 0, 3 লক্ষ 1 টাকা থেকে 6 লক্ষ টাকা 5%, 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত 10%, 9 থেকে 12% 15%, এবং 12 লক্ষ থেকে 15 লক্ষ পর্যন্ত 20%, এবং 25 লক্ষ পর্যন্ত, এবং 25 লক্ষ বা তার বেশি হলে 30% তাকে দিতে হবে। এবার আসি পুরনো ট্যাক্স রিজিমে বয়স অনুযায়ী কিন্তু ট্যাক্স রিজিমে ছাড় হয়। 60 বছরে কম হলে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় সম্পূর্ণ, 60 বছর থেকে 79 বছর পর্যন্ত 3 লক্ষ টাকা, আর 80 বছর বা তার বেশি হলে 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়। এবং সাধারণ ডিডাকশান যেমন থাকে, স্ট্যান্ডার্ড ডিডাকশান যেমন থাকে 50 টাকা সেটা পাওয়া যাবে, 80CCতে ট্যাক্স ছাড় পাওয়া যাবে, বা 80Dতে প্রিমিয়ামের উপর ছাড় পাওয়া যাবে, HR-এ অর্থাৎ হাউস রেন্টের উপর ছাড় পাওয়া যাবে। এরকম যা যা শর্ত থাকে সেই অনুযায়ী কিন্তু আপনি ট্যাক্স ছাড় নিতে পারবেন। শুধু তাই নয়, এনপিএস অ্যাকাউন্টেও কিন্তু আপনার যে নিয়োগকর্তা যে কন্ট্রিবিউট করে সেটাতেও ছাড় পাওয়া যাবে, এবং আপনি নিজে থেকে 80CCD1Bতে যদি আরও অতিরিক্ত 50 টাকা জমা করেন সেটাও আপনি ট্যাক্স ছাড় নিতে পারবেন। পুরনো ট্যাক্স রিজিম অনুযায়ী 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0, এবং 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 5%, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 20%, এবং 10 লক্ষ টাকার বেশি হলে তখন হচ্ছে 30% করে ট্যাক্স দিতে হবে। এবার আসি মিউচুয়াল ফান্ড বা যদি ইকুইটি শেয়ার থাকে, তো সেটা তো বছরের প্রথমে জানতে পারবেন না কতটা লাভ হবে, তো সেটা আপনাকে বছরের শেষে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় আপনাকে এই বিষয়টা জানিয়ে দিতে হবে যে আপনার প্রকৃত আয়টা কত হলো এই মিউচুয়াল ফান্ড বা ইকুইটি থেকে। না হলে কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে এবং আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তাই অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন, ইকুইটি এবং শেয়ারের উপর যা লাভ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখাবেন। যদি লস হয় তাহলেও কিন্তু সেটা আপনাকে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে যে আপনার ক্ষতি হয়েছে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। 2024-25 আর্থিক বর্ষ শুরু হয়ে গেছে, এবং 2023-24 আইটিআর ফাইলও কিন্তু শুরু হয়ে গেছে 1 এপ্রিল 2024 থেকে। তো আপনি চাইলে আপনার 2023-24 আর্থিক বছরে আইটিআর ফাইল করতে পারেন, তবে আমরা বলবো যে এখনই না করে কিছুদিন ওয়েট করে যান, এখনও আপনার টিডিএস হয়তো সম্পূর্ণ নাও আপডেট হতে পারে। তো সেটা আপনি অবশ্যই AIS বা 26S চেক করে তারপরে আইটিআরটা ফাইল করবেন। ধন্যবাদ।